হ্যালো ইউটিউববাসী, কি অবস্থা সবার? অনেকদিন পর ফিরে আসলাম আবারও একটা নতুন রোস্টিং ভিডিও নিয়ে। আজকের আমার রোস্টিংটা হবে একটা ডিফারেন্ট লেভেলের, একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের। আজকের আমার ভিডিও টাইটেল থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন আমি আজ কি নিয়ে কথা বলবো। ইতিমধ্যে বাংলাদেশে হয়ে গেল ইউটিউব উৎসব, আর এই ইউটিউব উৎসব ঘিরে হয়ে গেল নানা রকম ড্রামা, বিভিন্ন আলোচনা। আর এই ইউটিউব উৎসব থেকে আমরা কি পেলাম কি হারালাম তা নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিও। সো ফিরে আসি ভিডিওর মূল গল্পে। হ্যালো ইভেন্টস এর আয়োজনে হয়ে গেল ইউটিউব উৎসব। যদিও নাম ইউটিউব উৎসব, বাট আসলে কি এটা ইউটিউব উৎসব ছিল, নাকি ইউটিউব উৎসবের নামে ছিল একটা বিজনেস? আমি শাউট করছি যে হ্যাঁ, ওদের ভুল ছিল, মানলাম যে ওরা চুতিয়া একটা ইভেন্ট ম্যানেজমেন্ট, চুতিয়া। আমি সামনে বলছি, আমি ওয়ার্ডটা ওর সামনে বলছি, সবাই শুনছে, 20টা মানুষ রুমের ভিতর। চুতিয়া একদম সামনে বলছি আমি ওয়ার্ড। ইউটিউব উৎসবটা আসলে কি? ইউটিউব উৎসবটা হলো বিভিন্ন ইউটিউবারদের একটা মিলন মেলা, যেখানে বিভিন্ন ইউটিউবাররা একত্রিত হয়। সো আমাদের দেশে প্রথমবারের মতো হয়ে গেল এমন একটা ইউটিউব উৎসব। যদিও এটা অফিসিয়ালি ইউটিউব উৎসব ছিল না, এই ইউটিউব উৎসবে অ্যারেঞ্জ করেছে হ্যালো ইভেন্টস নামের একটা প্রতিষ্ঠান, যাদের ইউটিউব বা আমাদের দেশের ইউটিউবারদের ব্যাপারে ছিল না বিন্দু পরিমাণেও ধারণা। বাট টিকেটের দাম ছিল 600 থেকে 1000। অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটাই ছিল একটা বিজনেস। কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। উৎসবটা আমাদের, কিন্তু মাথা ব্যথাটা হ্যালো ইভেন্টসের। তাদের মাথা ব্যথাটা যৌক্তিক হতো যদি এই ইভেন্টস আমাদের কোনো সিনিয়র ইউটিউবার দ্বারা পরিচালনা করা হতো, আর এই উৎসবটা সফলভাবে সম্পূর্ণ করতে পারতো। বাট আমার উৎসব, আমি ছিলাম এখানে গেস্ট, তাও টাকা দিয়ে ইনভাইট করা। আসলে এটা ছিল উৎসবের নাম একটা বিজনেস। যদি এই উৎসবটা বিজনেস নাই হয়ে থাকে, তাহলে ইউটিউবারদের কেন টাকা দিয়ে ইনভাইট করবে? এন্ড আমি আজকে টাকা করি যে আমি বলছি আমি টাকা না দেওয়া পর্যন্ত কনফার্ম করবো না, যার কারণে অনেক লেটে গিয়ে ইভেন্টের আগের দিন যখন টাকা আমার ব্যাংকে আসছে তখন গিয়ে আমি পড়ছি, যখন টাকা আমার ব্যাংকে আসছে তখন গিয়ে আমি পড়ছি। এন্ড এভরিবডি নোজ ইট। আফ্রিদিও লাইভে গেছিল। আমার উৎসব, আমার ইভেন্ট, আমাকে কেন টাকা দিতে হবে? আমাকে প্লিজ এই অ্যান্সারটা দেন। যদি এটা ইউটিউব উৎসব আসলে হয়ে থাকে, তাহলে আমাকে কেন টাকা দিয়ে ইনভাইট করতে হবে? এটা নামে ইউটিউব উৎসব হলেও ঘুরে ফিরে এটাই ছিল একটা বিজনেস। এই ইভেন্টের কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না, ম্যানেজমেন্ট ছিল একদমই বাজে, যাদের আমাদের দেশের ইউটিউবারদের উপর এক্সপেরিয়েন্স লেভেল ছিল একদমই জিরো। এবার চলেন এই ইউটিউব উৎসবের গভীরে যাওয়া যাক। হ্যালো ইভেন্টস যারা এই ইউটিউব উৎসবের আয়োজক, তারা আমাদের দেশের কিছু ইউটিউবারদের এই উৎসবে ইনভাইট করেছে। তার মধ্যে কিছু ইউটিউবার ছিল টাকা দিয়ে ইনভাইট করা, আর কিছু ফ্রি কামলা দিতে আসছে, যার মধ্যে একজন হলো মাহসুন স্বপ্ন। তা কিভাবে আমি প্রমাণ করে দেব। ইউটিউব উৎসব আমাদের দেশে হচ্ছে, এই বিষয়টা আমি আরো অনেক আগে থেকেই শুনে আসছি, বাট এটাও জানতাম এটা ইউটিউবের কোনো অফিসিয়ালি উৎসব না। আর তাই আমিও তেমন গর্জ করিনি, কারণ আমিও জানতাম এটা হবে বাংলা লিংকের মতো ভাই ব্রাদার্স একটা শো। বাট এই উৎসবের ব্যাপারটা আমার সামনে ভালোভাবে সামনে আসে আফ্রিদির একটা লাইভ থেকে। Hello guys, it's me Tawhid Afridi and welcome to another live. লাইভটা ওপেন করার পর দেখলাম আফ্রিদি নাম এবং পিকচার নাকি হ্যালো ইভেন্টস তাদের প্রমোশনাল ভিডিওতে তার পারমিশন ছাড়াই ইউজ করেছে। আর তাই আফ্রিদি একটু খুব থেকে লাইভে এসে সবাইকে জানান, যারা আফ্রিদিকে দেখার জন্য ওই ইভেন্টসের টিকিট কিনছেন তারাই টিকিট কিনবেন না, কারণ আফ্রিদি ওই ইভেন্টসে যাচ্ছে না। বাট এর পরের দিন যখন আফ্রিদি লাইভে আসলো, তখন আমি আফ্রিদি লাইভ দেখে পুরা হা। এসে বলতেছে এটা নাকি প্র্যাঙ্ক ছিল, কাল যা বলেছে সব নাকি প্র্যাঙ্ক। কেন এই প্র্যাঙ্ক? চলেন প্রথম দিনের লাইভটা দেখে আসি, ওইখানে আফ্রিদি আমাদের কি কি বলেছে। সো আমার ফ্যানরা আশা করে টিকিট কিনতে যাবেন না। আমি কেন আজকে লাইভে আসছি, বিকজ আমি ওদের একটা ভিডিওতে দেখলাম যে আমার ছবিটা ইউজ হয়েছে, যে ভিডিওটা একটা গানের ভিতরে যে আমার ছবিটা ইউজ হচ্ছে, মানে মনে হচ্ছে যে আমি যাচ্ছি, আবার পাশে লেখা প্রত্যেকটা ইউটিউবার যাচ্ছে। সো দ্যাটস আমি করলাম যে তারা যখন গানে দিয়ে মানে ওই ভিডিওতে ওরা তারা বলছে, তো দ্যাটস আমি আমার লাইভে এসেই বললাম যে প্লিজ আপনারা আমার নাম দিয়ে বা সালমান মুক্তাদের নাম নিয়ে সে আপনার আশা নিয়ে টিকিট কিনতে যাবেন না। সো দ্য ফ্যাক্ট ইজ, আপনারা যেখানে যাবেন ওটা একটু যাচাই বাছাই করবেন, যে আমাদের ছবি দিলেও যদি আমরা স্টেটাস না দিই তাহলে ভাববেন না যে আমরা যাচ্ছি। এখানে আফ্রিদি স্পষ্ট বলছে যে আফ্রিদির পারমিশন ছাড়াই তারা তাদের প্রমোশনাল ভিডিওতে আফ্রিদির নাম এবং পিকচার ব্যবহার করেছে। আর তাই সে আমাদের লাইভে এসে জানিয়েছে আপনারা কেউ টিকিট কিনবেন না যারা আফ্রিদিকে দেখবেন বলে ওই ইভেন্টসে যাবেন। এবার চলুন পরের দিনে লাইভটা একটু দেখে আসি। সো গাইস, ইটস আ প্র্যাঙ্ক। রিয়েলি? ইটস আ প্র্যাঙ্ক। ওকে, সো গাইস, এটা টোটালি একটা প্র্যাঙ্ক করছিলাম আমি এবং আমার টিমের সাথে কথা বলে। আই নো ইটস আ ডার্টি প্র্যাঙ্ক, বাট ইটস ফান প্র্যাঙ্ক। তো অনেকেই ভাবছে যে আমি ইউটিউব উৎসবে যাব না। ভাই, আমার শো, আমার ভালোবাসার ভাইরা ওখানে, আর আমি যাব না। আমি না যাই তোমরা কেমনে না, আমি তো অনেকে টেস্ট করছি রে ভাই, তোমরা কেন যাবে না?
সো বুঝতে পারছেন একদিন আগে লাইভে এসে টিকিট কিনতে না করে এরপরের দিন এই শু তার শু হয়ে গেল। এবার আমি আপনাদের ব্যাপারটা খুলে বলি। এখানে আফ্রিদি আমাদের সাথে প্র্যাঙ্ক করেনি, প্র্যাঙ্কের নামে সে আমাদের ব্যবহার করেছে তার নিজের স্বার্থ উদ্ধারে। কিভাবে এইটাও বলি। যখন আফ্রিদি দেখলো তার পারমিশন ছাড়া বা তার সাথে লেনদেন ক্লিয়ার না করেই তাদের প্রমোশনাল ভিডিওতে আফ্রিদি নাম ব্যবহার করছে, আর এই ব্যাপারটা আফ্রিদি তখন ভালো লাগেনি। লাইক সালমানদার একটা মোটিভেশনাল ইভেন্টের জন্য মাশরাফি বিন মুর্তজার নাম ব্যবহার করে হয়েছিল ওনার কোনো পারমিশন নেওয়া ছাড়াই, যা মাশরাফি তার অফিসিয়াল পেজ থেকে এটি পোস্ট করে আমাদের সবাইকে জানিয়ে দেয়। আসলে এগুলো তাদের একটা ট্রিক, বড় বড় সেলিব্রিটিদের নাম ইউজ করে, কারণ আমরা তাদের দেখার জন্য হলেও তাদের টিকিটগুলো আমরা কিনি। ঠিক তেমন আফ্রিদিও যখন দেখলো হ্যালো ইভেন্টস তার নাম ভাঙিয়ে তাদের বিজনেসের প্রস্তুতি নিচ্ছে, আর তখনই আফ্রিদি লাইভে আসলো আর হ্যালো ইভেন্টস এর প্রতি রাগটা আমাদের উপর ঝাড়লো, আমাদের পুঁজি করে তার স্বার্থ উদ্ধার করলো। এটা কিভাবে? যখন হ্যালো ইভেন্টস দেখলো যে আফ্রিদির মতো একটা ইউটিউবার যাকে দেখার জন্য হলেও মানুষ অনেক টিকিট কিনবে, সে যখন লাইভে এসে এই ইভেন্টের এক টাইপের বিরোধিতা করছে, তখনই তাদের মাথা গরম হয়ে যায়। আর সাথে সাথে আফ্রিদির সাথে কন্ট্যাক্ট করে সালমানের সাথে যেভাবে ডিল হয়েছে এভাবে আফ্রিদির সাথে ডিলটা কমপ্লিট করে নেয়। তাকে খুশি করার পর লাইভে চলে আসে আমাদের বোকা বানাতে। যাদের পুঁজি করে হ্যালো ইভেন্টস এর পাজামা গরম করেছিল, যে ফ্যানদের জন্য আজ সে তহিদ আফ্রিদি, সেই ফ্যানদের কি সুন্দরভাবে বোকা বানাচ্ছে। So guys, it's a prank. It's a prank. Okay. সে ভেবেছে সে একমাত্র চালাক দুনিয়াতে, আর আমরা সবাই ঘাস খেয়ে বড় হয়েছি। ব্যাপারটা সত্যি আমার কাছে খুব খারাপ লেগেছে। আমার এখনো মনে আছে 2016 সালের মাই টিভির একটা শো ছিল চা নাস্তা, আর তহিদ আফ্রিদি ছিল ওই শো এর হোস্ট, আর একটা এপিসোডে গেস্ট হিসেবে ছিল ভাই ব্রাদার্স। ওই সময় ভাই ব্রাদার্স ছিল ইউটিউবের অনেক পপুলার একটা চ্যানেল, আর ওই শোতে তারা তাদের বিভিন্ন কন্টেন্ট নিয়ে কথা বলছিল। তখন আফ্রিদি ইউটিউবিং করতো না, তখন তার চ্যানেল ছিল, কিন্তু তখন সে তাকে অ্যাজ এ ইউটিউবার হিসেবে কখনো কাউন্ট করতো না। বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু ইউটিউবিং করি কিছুটা। ভিউজ অনেক কম, আমাদের 110 আমাদের 10 ভাগের এক লাইন করে ইউটিউব। বাই দ্য ওয়ে গতকাল ইভেন সে ইউটিউবের ব্যাপারে তেমন কিছু জানতো না। আসিফ বিন আজাদ তহিদ আফ্রিদিকে ইউটিউবিং কিভাবে করতে হয় তা বোঝাচ্ছে। ইউটিউবে ভিডিও করা আর এমনিতে লাইক মানে মেইন স্ট্রিম মিডিয়ার কাজটা কিন্তু ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। আমরা ইউটিউবে যখন ভিডিও করি আমরাই ক্যামেরাম্যান, আমরাই সিনেমাটোগ্রাফার, আমরাই প্রোডিউসার, আমরাই এটাই তো বেস্ট। আর ভাই ব্রাদার যখন তাদের নিউ একটা কন্টেন্ট নিয়ে কথা বলছিল, তখন আফ্রিদি ফান করে বলেছিল আমাকে কি ওই শোয়ে নিবা। আমরা জানতে পেরেছি যে আপনার একটি ওয়েব এপিসোড আসছে 7টা এক্স্যাক্টলি, তো সেই সম্পর্কে যদি কিছু বলতেন। ওয়েল, আমার অনেক আগের থেকে ইচ্ছা ছিল যে একটা আমাকে নিয়ে কাস্টিং করার। এইটা আফ্রিদি ফান করে বলেছে, কিন্তু রুদ্র তাসিম ব্যাপারটা খুব সিরিয়াসলি অ্যানসার দেয়। না আমি তোমাকে আল্লাহ মাফ করুক। নো তুমি এভাবে বললে হবে না। আমি বলি লেট মি ফিনিশ। নো তুমি এভাবে। তাদের অ্যানসার শুনে আফ্রিদির ফেসটা একটু হতাশ হয়ে গেল। তার কাছে ইউটিউবটা একটা অন্যরকম জগৎ বা একটা অন্যরকম অনুভূতি লাগা শুরু করলো, আর সেই হতাশ থেকে আফ্রিদি তাকে ইউটিউবের প্রতি সিরিয়াস করলো। তারপর কই গেল ভাই ব্রাদার্স, কই গেল রুদু তাসিনের ভাব। যে আফ্রিদি ভাই ব্রাদার্সকে জিজ্ঞেস করতেছে তাদের শোতে নিতে, সে আফ্রিদির আজ 6 লাখ সাবস্ক্রাইবার, আর তা আফ্রিদি তুমি অর্জন করেছো তোমার কাজ আর ফ্যানদের ভালোবাসায়। সো এমন একটা পর্যায়ে এসে তুমি কেন একটা ইভেন্টের জন্য আমাদের সাথে প্র্যাঙ্ক করবা? প্র্যাঙ্কের নামে কেন মিথ্যা বলবা, আমাদের বোকা বানাবা, আমাদের নিজের স্বার্থ উদ্ধারে ইউজ করবা? এটা মেনে নিতে খুব কষ্ট হয়। আফ্রিদি, তোমার বয়স কম হলেও তুমি যথেষ্ট বুদ্ধিমান। আমি কি বলতে চেয়েছি তুমি অবশ্যই ব্যাপারটা ভেবে দেখবা। এবার আসি মাহসান স্বপ্নের কথায়। ওই দিনের ঘটনা আমরা কম বেশি সবাই দেখেছি এবং সবাই জানি, সো আমি ওই দিকে যাব না। ওই দিনের ঘটনার পর আমি মাহসান স্বপ্নকে মেসেজ করেছিলাম, ব্রো আজ কি হলো ব্যাপারগুলো, আপনার সাথে এমন করলো কেন? তারপর স্বপ্ন আমাকে রিপ্লাই দিল, আপনি কি ফ্রি আছেন? তারপরে স্বপ্ন ভাই আমাকে কল দেয়, আর আমাদের ফোনে অনেকক্ষণ কথাও হয়। চলেন ওই ইভেন্ট নিয়ে স্বপ্ন আমাকে যা বলেছে তার অভিযোগগুলো শর্ট করে শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসম ভাই, কি অবস্থা? এই তো আছে মোটামুটি, আপনাদের কি অবস্থা? এই তো ভাই চলতেছে। দেখছেন তো ইউটিউবের ভিডিও অনেক কিছু আছে। আমি কিছু কাহিনী বলি, আপনার সুবিধা হবে। ওরা ইভেন্ট ম্যানেজ কোম্পানি হিসেবে অনেক বেশি আনপ্রফেশনাল। যেমন ওদের একটা কোরিওগ্রাফার ছিল, তিনি আমাদের একটু সময় দেয় নাই। পরে আমরা আমাদের মতো নিজেদের মতো আমরা আমার বাসায় একটা ইয়ে করছি, যেটা সবচেয়ে বেশি দর্শকের তালি পাইছে। এই যে আপনাদের ওই বিষয়টা যেটা আমরা সবসময় বলি যে আপনারা কেন এই আবালদের ইয়া করেন, আসলে কেন করেন এটা কিন্তু আপনি ওইখানে তুলে ধরছেন। ওইখানে তুলে ধরছি, দেখেন এটা কিন্তু খুব হিট খাইছে ওইখানে। এখন তাদেরকে আপনি তাদের একটা পেজ আমি আপনার একটু পড়ে শোনাই। তাদের কিছু কন্ডিশন ছিল, মানে এই টিকেটের সাথে কিছু ফ্যাসিলিটিস ছিল, এগুলা দর্শকদের কিছু দেয়া হয় নাই। যেমন দর্শকদের টি শার্ট দিবে, খাবার দিবে, আর কি কি যেন আছে, আচ্ছা কি স্ন্যাক্স, টোকেন, টি শার্ট, পার্টিসিপেট সার্টিফিকেট, ইভেন্ট ক্যাটালগ, র্যাফেল ড্র, অনেক কিছু, বুঝছেন? অনেক কি
হোটেল রয়্যাল এ 2 রাত থাকার সুযোগ, কারণ তারা তাদের ফ্যাসিলিটিস পায় নাই। বাচ্চা বাচ্চা পোলাপান 600 টাকা দিয়ে টিকিট কিনছে, ওদের জন্য কিন্তু 600 টাকা অনেক বেশি। আমাকে ওই একটা Audience খেপে গেছে already, তখন যা যা লেখা ছিল এই ধরনের একটা স্ক্রিনশট দেখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আছে, আমি আপনাকে দিব। মানে এই ইভেন্টের মূল উদ্দেশ্য কি ছিল শুরু করার আগে, মানে যখন ইভেন্ট প্রচারণা চলতেছে তখন মূল উদ্দেশ্য কি ছিল? ইউটিউব ফেস্টিভ্যাল, এই ইউটিউব উৎসব, সবাই একসাথে হবে, পারফরমেন্স করবে, এরকমই একটা ব্যাপার ছিল। সেটাই চিন্তা করেন ভাই, আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে, আমি আহত হয়েছি। আমার কিভাবে হয়েছে আমি জানি না, ধস্তাধস্তি ওরা আমার সাথে করছে। এখন ভিডিও তো আছে, ওরা আমার টানতেছে না, তখন কোথাও লেগে আমার নাক দিয়ে রক্ত বের হয়েছে। আফ্রিদি বলে কি, স্বপ্ন ভাই এখানে সস কেন? মানে কতটা মন ছোট হলে আফ্রিদি এই কথাটা বলতে পারে, সস কেন? আর কতটা ছোট মন হইতে পারলে ওরা আমার এইটা বলে না যে তুমি ওকে কিনা, একটা খোঁজ খবর নেয় না আর যে ঠিক আছে কিনা, এত এত কাহিনী ওর সাথে হইছে। ওরা ওদের মতো নাটক সাজায় অন্যদিকে মন নিয়ে নেয়। ঠিক আছে ভাই, তাহলে সব তো বললাম, এই রাতে এগুলাই বলবো সবাইকে, আপনারা যা বললাম। আমি লাইভে থাকবো। ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে কথা হবে। হ্যাঁ, ওকে ভাই, আল্লাহ হাফেজ। আমার যদি এই যে পিকচারগুলো থাকলে একটু ইনবক্স করেন। তো আপনারা কি শুনলেন স্বপ্নের সাথে কি কি হলো? এত কিছুর পর একটা মানুষের মাথা ঠিক থাকবে এটা কখনো পসিবল না। আর আপনারা এটা নিয়ে ট্রোল করছেন, স্বপ্ন কেন খাবার চাইলো, স্বপ্ন কেন টাকা চাইলো, আর সবাই স্বপ্নকে নানান ভাবে ছোট করছেন, তার দুর্বলতা নিয়ে মজা করছেন। কিন্তু এই মজাগুলো করছে কারা? যারা পেমেন্ট পেয়েছে তারাই। মজাটা তারাই করছে যারা ফেম আর টিআর পেয়ে না, নিজেদের পকেটের চিন্তাটাই আগে করছে। তুমি ডিসাইড করো, তুমি টাকা আগে চাও নাকি তুমি ফেম বা পিআর আগে চাও। যদি টাকা আগে চাও, ইম্পর্টেন্ট থাকে মেক শিওর তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, তারপর তুমি কনফার্ম করবে তোমার ডেট, এর আগে না। মজাটা তারাই করছে যারা মা বাবার টাকা চলে বা নিজেরা কোনো একভাবে প্রতিষ্ঠিত, বাট সেখানে কিন্তু স্বপ্ন সম্পূর্ণ তার ইউটিউবের টাকাই চলে। সে নিজের উপর চলে, তার ভিডিওতে ভিউজ না আসলে তার পেটে খাবার যায় না। সে 15 জন মেম্বার নিয়ে ওই ইভেন্টে গিয়েছিল। খাবারের ব্যাপারটা তার একার না, 15 জনকে সে খাওয়াতে হবে। সে অনলাইন থেকে অলরেডি খাবার অর্ডারও করেছে ওই ইভেন্ট থেকে খাবার না পেয়ে। সালমান কিন্তু বলেছে সে পেমেন্ট পাওয়ার পরে লাইভে এসেছে বা ওই ইভেন্ট নিয়ে পোস্ট করেছে। এন্ড আমি আজকে টাকা করি যে আমি বলছি আমি টাকা না দেওয়া পর্যন্ত কনফার্ম করবো না, যার কারণে অনেক লেটে গিয়ে ইভেন্টের আগের দিন যখন টাকা আমার ব্যাংকে আসছে তখন গিয়ে আমি করতেছি, এন্ড এভরিবডি নোজ ইট। আফ্রিদিও লাইভে গেছিল, বাট সেখানে কিন্তু ওই ইভেন্টের প্রচারণায় স্বপ্ন কোনোভাবেই কমতি রাখেনি। সে ওই ইভেন্টের প্রমোশনাল পারপাসে রেডিওতেও গিয়েছে, অনেকবার লাইভেও এসেছে এই বিষয়টা নিয়ে, তাদের হয়ে প্রমোশনাল ভিডিও বানিয়েছে। যতভাবে প্রমোট করা যায় স্বপ্ন সবকিছুই করেছে, কিন্তু কোনো রকম পেমেন্ট ছাড়াই। আর যেখানে তারা পেমেন্ট পাওয়ার পরে পোস্ট করেছে। সো আপনারাই বলেন, 15 জন মেম্বার নিয়ে পারফর্ম করার পর সে যখন খাবার চায় এটাই তার দোষ হয়ে গেল? আমি কিন্তু কোনোভাবে বলছি না স্বপ্ন যা করেছে পুরোপুরি ঠিক করেছে। এই ইভেন্ট নিয়ে সবারই ভুল আছে। যেখানে সবাই একটু ভুল সহ্য করতে না পারে স্বপ্নকে এত গালাগালি করলো, সেখানে স্বপ্নের সাথে এতগুলা ঘটনা ঘটার পর স্বপ্ন স্টেজে এসে আমাদের বলাটা তার ভুল। প্রোগ্রাম চলাকালীন সময় স্টেজে উঠে ভুল করেছে, এটা সে ব্যাক স্টেজে গিয়ে অন্যান্য ইউটিউবারদের সাথে আলোচনা করে ব্যাপারটা সলভ করতে পারতো। এটা স্বপ্নও স্বীকার করেছে এবং স্বপ্ন কিন্তু বলেছে আমার সাথে এখানে হামলা হয়েছে। এটা আমরা সবাই পরেও শেষ করতে ঠিক করতে তবু আমি বলবো স্বপ্ন ভুল করেছে, কিন্তু কোনো একটা পয়েন্টে সে ঠিকও ছিল। কিছুদিন আগে মনে আছে পুরা দুনিয়া যখন সাকিব আল হাসানকে বেয়াদবের উপাধি দিচ্ছিল, তখনও সে ছিল আমাদের কাছে হিরো। তার ওই বেয়াদবিটা ছিল গর্ব করার মতো, কারণ তার একটা বেয়াদবি থেকে কিন্তু আমরা আমাদের অধিকারটা বুঝে পেয়েছি। ঠিক তেমন স্বপ্নের এই একটা ভুলের কারণে কিন্তু ওই ইভেন্টের নানা অনিয়ম আর এই ইউটিউব উৎসব নামের বিজনেসটা আমাদের সামনে চলে এসেছে, যেখানে আমাদের অন্যান্য ইউটিউবার বা অন্যান্য অডিয়েন্সরা কোনো ফ্যাসিলিটিস পায়নি। ফ্যাসিলিটিসের নামে পেয়েছে শুধুমাত্র অবহেলা, আর ওই ফ্যাসিলিটিস গুলো পেয়েছে গুটি কয়েক ভাই ব্রাদার্স ইউটিউবাররা। কিন্তু তবুও সব দোষ পড়ছে একা স্বপ্নের উপর। কেন জানি স্বপ্নকে সবাই খুব নরম নরম পায়, সফট না, ভালোই লাগে, চিপতে ভালোই লাগে, নরম তো। কিন্তু তবুও আমি বলবো স্বপ্ন স্টেজে উঠে ভুল করেছে, আর সে ভুলের জন্য কিন্তু সে অসংখ্যবার ক্ষমাও চেয়েছে, আর সবিকও তার গালাগালির জন্য ক্ষমা চেয়েছে। এখানে আমি একটা ব্যাপার অ্যাড করবো, তা হলো সালমান মুক্তাদিরের ব্যাপারটা। সালমান মুক্তাদিরের ব্যাপারে বলার আগে আমি চলুন ওর একটা ফেসবুক পোস্ট আপনাদের দেখাই। একজন ইউটিউবার হিসেবে আমি কতটুকু ব্যর্থ আমি কালকে বুঝলাম। কথা ছিল বাংলাদেশ স্টুডেন্টদের ভয়েস রাইজ করবো সবাই একসাথে, এটাই ছিল মূল উদ্দেশ্য। যে কারণে দুপুর 3টা থেকে রাত 11টা পর্যন্ত ইভেন্টেই আমি ওয়েট করলাম, কোনোভাবেই লাইভে যাওয়ার সুযোগ পাচ্ছি না। যে যার যার পারফরমেন্সে মুখর, কারো খবরই নেই ইস্যুয়ের ব্যাপারে। এক পর্যায়ে ভিতরে ঢুকে দেখি কিসের স্টুডেন্ট, কিসের দেশ, কিসের ইন্টেনশন। অন স্টেজ ইউটিউবার নামে মানি হাঙ্গ্রি ফেম সেকিং ডেসপারেট একটা মানুষ সিন ক্রিয়েট করে অডিয়েন্সের সামনে কাঁদতেছে। লজ্জায় নিজেকে ছোট মনে হইলো, চোখের সামনে হাফ অডিয়েন্স বের হয়ে চলে গেল। কিন্তু কথা দিয়েছিলাম সবাইকে
একসাথে করে দেশের স্টুডেন্টদের পাশে দাঁড়াবো। হয়তো পারি না ঠিক মতো, কিন্তু কথা রাখার চেষ্টা করেছি। আমাকে মাফ করে দিবেন। এত এম্বারেসিং সিচুয়েশনে সত্যি আমি প্রচন্ড হার্ট, ইমোশনালি ড্যামেজ। এই পোস্ট থেকে কিছু ব্যাপার সামনে চলে আসার, তা হলো সে এখানে বলছে যে এই ইউটিউব উৎসবের মূল উদ্দেশ্য নাকি ছিল স্টুডেন্ট বা কোটা আন্দোলন। আসলে কি তা ছিল? এই ইউটিউব উৎসবের প্রধান উদ্দেশ্য কি ছিল স্টুডেন্ট? কোটা আন্দোলন মাঠে নেমেছে কিছুদিন হলো, কিন্তু এই ইউটিউব উৎসবের প্ল্যানিং তো চলছে গত বছর থেকেই। তাহলে সালমান কেন বললো যে 3টা থেকে রাত 11টা পর্যন্ত স্টুডেন্টদের জন্য ওই ইউটিউব উৎসবে সে অপেক্ষা করেছে? তারপরের ব্যাপারটা হলো সে স্বপ্নকে বলছে মানি হাংরি। বাহ, টাকা অ্যাডভান্স নিয়ে প্রমোট করবা তোমরা, টাকা অ্যাডভান্স নিয়ে ওই ইভেন্টে আসবা তোমরা, টাকা অ্যাডভান্স নিয়ে ওই কোটা নিয়ে লেকচার দিবা তোমরা, আর স্বপ্ন মানি হাংরি। ভন্ডামি করো। আর তার স্টুডেন্টদের জন্য এত দরদ কেন উপরে পড়ছে? স্টুডেন্টরা কি ইউটিউব উৎসবে তার জন্য ওয়েট করছে? তুমি একটা ইউটিউব উৎসবে এসে, তুমি একটা ইভেন্টে এসে মাইক হাতে নিয়ে কিছু লেকচার দিবা স্টুডেন্টদের ব্যাপারে, আর এইটা অনেক মানুষ তালি দিবে, তাতেই কাছে। তুমি কি পারতা না ফিল্ডে নেমে নিজে স্টুডেন্টদের সাথে আন্দোলনে যেতে? তোমার 8 লাখ ব্যাকআপ আছে, এখান থেকে মিনিমাম 10,000 মানুষ তো আসতো তোমার সাথে। এবার চলেন সালমান মুক্তাদির আরেকটা পোস্টের দিকে আমরা নজর দিই। খুব লজ্জা লাগলো, মিডিয়াতে অনেক কম বয়স থেকে কাজ করার সুযোগ হয়েছিল, কিন্তু আজকে অনেক কষ্ট নিয়ে বলতে হচ্ছে যে মিডিয়া 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো গান সারাদিন বাজাতে থাকে, অথচ কালকে রোকেয়া হলের বাইরে সুফিয়া কামাল হলের রক্ত কোনো ক্যামেরা দেখালো না। ব্যাপার না, আমি সালমান মুক্তাদির মিডিয়ার থেকেও কম না। দেখাচ্ছি মিডিয়াকে ব্রডকাস্টিং কাকে বলে। সে মিডিয়াকে দেখাচ্ছে ব্রডকাস্টিং কাকে বলে। সো তুমি কি দেখেছিলা? ও, তোমার তো আবার ফোনে চার্জ ছিল না। দেশে একটা ক্রাইসিস চলছিল, সবাই আমাকে বলতে পারে আমি লাইভ দিতে পারছি না, কেউ সারা ঘুর থেকে চার্জ শেষ, ঘুর থেকে চার্জ শেষ, ঘুর থেকে চার্জ শেষ। ব্যাপারটা কিন্তু এটা না, সে এই পোস্ট 5 বারের উপর এডিট করেছে। চলেন অরিজিনাল পোস্টটা কি করেছিল তা একটু দেখে আসি। পোস্টে বাকি সব ঠিক ছিল, শুধু একটু জায়গায় এডিট করেছে, আর তা হলো সে প্রথম পোস্টে বলেছিল রোকেয়া হলে রক্ত, কিন্তু ঘটনা ঘটেছিল সুফিয়া কামাল হলে। আর মানুষ যখন কমেন্ট করলো যে ঘটনা সুফিয়া কামাল হলে, সে তখনই পোস্ট এডিট করে রোকেয়া হল এবং সুফিয়া কামাল হল লিখে দেয়। সে এখানে শুরুতে বলেছিল রোকেয়া হলে রক্তাক্ত অবস্থা, আর এই পোস্ট দেখার পর সবাই কমেন্ট করা শুরু করেছিল ব্যাপারটা মনে হয় রোকেয়া হল হবে না, ব্যাপারটা মনে হয় সুফিয়া কামাল হল হবে। সবার কমেন্ট দেখেই সে সাথে সাথে ওই পোস্ট এডিট করে, কিন্তু সে ছোট্ট একটা ট্রিকও ইউজ করে রোকেয়া হলের বাইরে এবং সুফিয়া হলের ভেতরে এই দুইটা ব্যাপার একসাথে জড়িয়ে দেয়। কারণ এখন যদি সে রোকেয়া কেটে জাস্ট সুফিয়া হল দেয়, তাহলে কিন্তু পাবলিক তার কমেন্টের মধ্যে রোস্ট করে দেবে। বাট সে কি জানে তাদের এমন ভন্ডামি ধরার জন্য আমরা অলওয়েজ রেডি থাকি। বাট সে ওই পোস্টে রোস্ট হয়েছে। চলেন একজনের কমেন্ট এবং সালমান মুক্তাদের রিপ্লাইটা আমরা দেখে আসি। সিয়াম নামের একজন কমেন্ট করেছে, সরাসরি জায়গায় গিয়ে লাইভ করেন, ওখানের ফুটেজগুলো তুলে ধরেন, আপনার নেটওয়ার্ক অনেক বড়। এই কমেন্টের রিপ্লাই সালমান মুক্তাদি দেয়, আমাকে যেতে মানা করছে, অনেকগুলা লিডার উত পেতে বসে আছে কালকে লাইভের পর। সালমান মুক্তাদির সেই কমেন্টের রিপ্লাই সিয়াম আবার দেয়, ভাইয়া ভয় পাইলে তো হবে না, আপনার পোস্ট দেখে অনেকে আশাবাদী হয়েছে, অন্তত কেউ একজন তো এগিয়ে এসে এসব জনগণকে দেখাবে, প্লিজ ভাই নিরাশ করেন না। তারপর আর সালমান মুক্তাদির রিপ্লাই কোনো পাওয়া যায়নি। বাট ওই কমেন্টে অন্যান্যরা কি রিপ্লাই দিয়েছে এটা ওই পোস্টে গেলে আপনারা দেখতে পাবেন। সো চিন্তা করেন, সে বলছে আমাকে যেতে মানা করছে, অনেকগুলা লিডার উঠ পেতে বসে আছে। অনেকগুলা লিডার কি বসে আছে যে সালমান খান কখন আসবে ওর সাথে সেলফি তুলবো। ও সরি, সালমান মুক্তাদির। হ্যাঁ, সালমান মুক্তাদির কোঠা আন্দোলনে মাঠে নামবে আর সাকিব আল হাসান এসে বোলিং করবে। দল। বাট ব্যাপার এইটাও না, ব্যাপারটা হলো যে মানুষটা কোন হলে ঘটনা এইটাই জানে না, সে আবার ওই ইভেন্টে বা ইউটিউব উৎসবে কোটা আন্দোলন নিয়ে লেকচার দেয়, মিডিয়াকে দেখায় দেয় ব্রডকাস্টিং কাকে বলে। সো আপনারা দেখছেন এমন কিছু। আরেকটা ব্যাপার হলো, এখানে স্বপ্ন বলছে এটা ইউটিউব উৎসব, এটা আমাদের উৎসব, এখানে অন্যান্য কেউ কেন থাকবে? এই ব্যাপারে জাকি বলে আরেকটা কথা নিজে সে করলো, একটা তোর একটা সিম্পল কথা বলি, আমি একটা কনসার্ট অর্গানাইজ করতেছি, আমার পক্ষে তো এত টাকা করা সম্ভব না। আমি স্পন্সর নিব, স্পন্সর যখন আমি নিব, স্পন্সর কি যাবে, তাদের প্রমোশন, তাদের ব্র্যান্ডিং। বিশ্বরণ যখন তোমাকে স্পন্সর করবে, তখন বিশ্বরণ চাবে যে তাদের মডেল থেকে যে ট্যাং ট্যাং করে হাঁটাকে হাঁটাইছে, এত টাকা দিমু আমি কি হাঁটামু না, এত টাকা দিমু আমি কি হাঁটামু না, এত টাকা দিমু আমি কি হাঁটামু না, ছোট হিসাব, তাই না? তো হ্যাঁ, স্পন্সররা এত টাকা খরচ করেছে, সো নিজেরা একটু নিজেদের মডেলকে নাচাবে না? নাচাক, তাতে কোনো প্রবলেম নেই। বাট ইউটিউবারদের পেমেন্ট দিতে তাদের এত চুলকায় কেন? স্ক্রিনে দেখেন হ্যালো ইভেন্টস কয়টা স্পন্সর পেয়েছে তা আমি দেখিয়ে দিচ্ছি, আর তারা 600-1000 টিকিটও সেল করেছে। আর এতগুলো স্পন্সর পাওয়ার পরও একটা ইউটিউবারের পেমেন্ট দিতে বা একটা ইউটিউবারের খাবার দিতে তাদের এত প্রবলেম কেন হবে? পেমেন্ট যদি না দেয় তাহলে কাউকে না দেখ, বাট কিছু ইউটিউবারদের দিবে আর কিছু ইউটিউবারের খাবারও পাবে না, এইটা কেন?
এবার আসি হ্যালো ইভেন্টস এর বিষয়ে। এটা এতক্ষণে বুঝতে বাকি নেই যে এই ইভেন্টস নিয়ে কতটা দুর্নীতি হয়েছে, তাদের ম্যানেজমেন্ট ছিল কতটা বাজে, আমাদের ইউটিউবারদের কতটা অবহেলা করা হয়েছে। সময় টিভির একজনও পানি চেয়ে পানি পায়নি, কিছু ইউটিউবারদের টাকা দিয়ে নিয়ে আসা আর বাকিদের কোটি টাকার ঝাড়ি দেয়া, ইউটিউবারদের খাবার নিয়ে বিলম্বনা করা, সবকিছু মিলিয়ে একটা শিট একটা ইভেন্ট ছিল। খাবারের বিলম্বনায় কিন্তু সবাই পড়েছে এবং এই বিষয়টা অনেকে বলেছেও, কিন্তু দোষটা একা পড়েছে স্বপ্নর ঘাড়ে। আর আপনারা যে ইউটিউবারদের ইনভাইট করেছেন তারা বেশিরভাগ হলো ফানি কন্টেন্ট ক্রিয়েটর অথবা সিঙ্গার। যেসব চ্যানেল আমাদের ইউটিউব দুনিয়া বড় একটা ভূমিকা পালন করছে তা হলো টেক চ্যানেল। এমন কাউকে ইনভাইট করতে দেখলাম না। সোহাগ 360 বা তানভীর রাসেল এদের সবারই কিন্তু ওভার 1 লাখ সাবস্ক্রাইবার, আর তাদের চ্যানেলগুলো কিন্তু ভেরিফাই, যাদের কারণে আমরা ইউটিউবে এত দূর এগোতে পারছি এবং যাদের সহায়তা আমরা এত কিছু খুব সহজে করতে পারছি, তাদেরই ইনভাইট করলেন না। আরেকটা ব্যাপার হলো শামীম ভাই, আপনি বাংলাদেশে ইউটিউব ফ্যামিলি করেন বা ইউটিউব উৎসব, তার কোনোটাই শামীম ভাইকে ছাড়া পূর্ণতা পাবে না, বাট তাদের কাউকেই দেখলাম না। এখন যদি আপনারা বলেন যে আমরা তাদের সবাইকে ইনভাইট করেছি বাট তারা কেউ আসেন, তাহলে আমি বলবো এটা আপনাদের ব্যর্থতা। এই ভুলগুলো আপনারা যদি প্রফেশনাল হতেন তাহলে এই ভুলগুলো কখনোই হতো না। যাক, এই ব্যাপারটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। এই একটা ইভেন্টে সবারই ভুল হয়েছে, সবার, আর সবাই যার যার জায়গা থেকে ক্ষমাও চেয়েছে। আর এই সবগুলা ব্যাপার ঘটেছে তাসিন ভাইয়ের লাইফ থেকে। উনি ইউএসএ থেকেও খুব স্মার্টলি এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করেছে। এখন যদি কেউ এই ব্যাপারটা অস্বীকার করেন তাহলে আমি বলবো এখানে তাসিন ভাইয়ের লাইভে তাহলে কেন সবাই আসলো? ওই ইভেন্টের ঝামেলার পর যখন ফেসবুক ইউটিউব গরম, ঠিক তখনই তাসিন ভাই স্বপ্নকে লাইভে নিয়ে আসে। তারপর ওই লাইভে একে একে আফ্রিদি, সালমান, জাকি সবাইকেই ঢুকায়। সবার সব কথা শুনে শেষে সবাইকে খুব সুন্দরভাবে মিলিয়ে দেয়। স্বপ্ন তাসিন ভাইয়ের কথাকে রেসপেক্ট দিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছে। আর তারপরের দিনই হ্যালো ইভেন্টস নিয়ে তাসিন ভাই ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে। ওই পোস্ট হ্যালো ইভেন্টস এর আশিক ভাই দেখার পর তাদের টনক নেড়ে ওঠে। তখনই তাসিন ভাইয়ের সাথে কথা বলে ব্যাপারটাকে সফট করে নেয়। অনেক হাঙ্গামা, অনেক ড্রামা হয়েছে, আরো হতে পারতো, বাট ওই লাইভে তাসিন ভাই সবাইকে ঢুকানোর পর যত তাড়াতাড়ি ব্যাপারটা গরম হয়েছিল ঠিক তত তাড়াতাড়ি ব্যাপারটা ঠান্ডাও হয়ে যায়। যেহেতু ইউটিউব উৎসব আমাদের দেশে প্রথমবার ছিল, সো কিছুটা ভুল হওয়াটাই স্বাভাবিক। আর স্বপ্নের বাড়াবাড়ির কারণে একটা পয়েন্টে কিন্তু ভালো হয়েছে, যখন নেক্সট ইয়ার এই ইউটিউব উৎসব আবারও করবে, এই ধরনের ভুলগুলো আশা করি আবারও সামনে আসবে না। আর যে লেনদেনের ব্যাপারটা, এটাও একটা নিয়মেই চলে আসবে। যদি দিতে হয় তাহলে সবাইকে দেন, আর না হলে কাউকেই না। আর তারপর যারা টাকা ছাড়া ইভেন্টে আসবে না তাদের নামগুলো একটু আমাদের জানিয়ে দিয়ে। সো আজ আর কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই। আমরা চাই সবাই সবার ঝগড়া বলে আবারও একসাথে কাজ করুক। স্বপ্নর ঝামেলার কারণে যেমন অনেক কিছু আমরা হারিয়েছি, তেমন অনেক কিছু কিন্তু আমরা পেয়েছি। তার মধ্যে উল্লেখ করার মতো হলো তাসিন ভাই এবং সালমানের আবারও লাইভে আসা, তাদের আবারও আগের মতো বন্ধুত্বসুলভ আচরণ। আর আমরা চাই সবাই যেন ঠিক এইভাবেই ইউটিউবে মিলেমিশে কাজ করে। কে দেশে আছে আর কে ইউএসএ তে আছে এটা ব্যাপার না। যদি আপনার দেশের জন্য বা আপনার ইউটিউবের জন্য কিছু করার ইচ্ছাই থাকে তাহলে আপনি এটা যে কোনো জায়গা থেকে করতে পারবেন। তো সবাই সবার ঝগড়া বলে আবারও কাজ করেন আর ইউটিউবটাকে আবারও মাথায় তোলেন। বাট ভন্ডামি করবেন না, মানুষের ফিলিংস নিয়ে খেলবেন না, আমাদের এসে ভুলভাল বোঝাবেন না, আর না হলে কিন্তু তুই নেক্সট। আর আপনাদের আমার এই রোস্টিং টি-শার্টটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি এই টি-শার্টটা ভালো লাগে তাহলে বেকার অনলাইন শপ থেকে আপনাদের নিজেদের ছবি দিয়েও এই ধরনের একটা টি-শার্ট অর্ডার করতে পারেন। বেকার অনলাইন শপের লিংক আমি আমার ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।